বাংলা নববর্ষের প্রথম দিন আজ স্বাগত 1433। বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে পুরো জাতি। ভোরে রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ আয়োজনে মোট 22টি গান পরিবেশিত হয়। বিশ্বব্যাপী অস্থিরতা বন্ধের পাশাপাশি মুক্ত সংস্কৃতি বিকাশের প্রত্যাশা আয়োজকদের। নববর্ষ শুধুমাত্র একটি উৎসব নয়, এটা আমাদের বাঙালির জন্য একটা অনুভূতি। দেশে তো একটু অস্থির পরিস্থিতি চলছে বেশ 2 বছর ধরে, তো এটা যাতে স্টেবল হয় আর কি, এটাই চাই। আমরা নববর্ষের শুভ কামনা করি, সবাই মিলে এর মধ্যেই ভালো থাকতে হবে। আমরা আশা করি যে যুদ্ধ থেমে যাবে, পৃথিবীতে একজন শিশু আর আক্রান্ত হবে না, একজন মাও আর কাঁদবে না। এই আশাবাদ আমাদেরকে সবসময় বুকে ধারণ করে যেতে হবে, কিন্তু দেশে এবং দেশের বাইরে কাজও করে যেতে হবে। আমি বাংলা ভালো লাগে। শুভ নববর্ষ। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে ঢাক ঢোলের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামন থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। সকাল 9টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ রয়েছেন। আর পুরো ক্যাম্পাস জুড়ে নেমেছে উৎসবের ঢল। এবারও শোভাযাত্রায় লোক ঐতিহ্য ও স্বকীয়তাকে বড় পরিসরে তুলে ধরা হয়েছে। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বিশাল বাঘ, হাতি, ময়ূর এবং মা শিশুর প্রতিকৃতি শোভাযাত্রায় যুক্ত হয়ে সৃষ্টি করেছে এক অনন্য দৃশ্য। এবারের মূল বার্তা অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর পথে যাত্রা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু। যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, পহেলা বৈশাখের মূল আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা চলছে, তো কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। নববর্ষের মূল আকর্ষণ হলো কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা। আর এই বৈশাখী শোভাযাত্রা আয়োজন করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রা যে আয়োজনটা, এই আয়োজনটা কিন্তু আছে সকাল 9টার সময় এটা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে এই শোভাযাত্রাটি কিন্তু এখন গুটি গুটি পায়ে এসে এই শোভাযাত্রাটি টিএসসি এবং রাজু ভাস্কর হয়ে বাংলা একাডেমি হয়ে তারপরে দোল চত্বর প্রদক্ষিণ করে এসে এই শোভাযাত্রাটা কিন্তু এখন আস্তে আস্তে এই টিএসসি মোড়ে এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন আসছে। তো আমি যতটুকু যাচ্ছি যে বাংলা নববর্ষ উদযাপনের কিন্তু অন্যতম অনুষঙ্গ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রা। তবে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এবার এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই কিন্তু বাংলা নববর্ষ 1433কে বরণ করে নিতে আয়োজন করা হলো বৈশাখী এই শোভাযাত্রা। আর এই শোভাযাত্রা ঘিরে সকাল থেকেই কিন্তু আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে একদিকে অশুভ শক্তির বিনাশ, আবার অপরদিকে শুভ শক্তির আহ্বান। আর এর সাথে যোগ হয়েছে রং বেরঙের মুখোশ আর লোকজ প্রতীকী, সব মিলিয়ে এক বর্ণাঢ্য আয়োজন, এক অন্যরকম উৎসব মুখর পরিবেশ, যেখানে অংশ নিতে দেখা গেছে ছোট বড় সব বয়সী শ্রেণী ও পেশার মানুষ। এছাড়াও এই শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে বিদেশি পর্যটকরাও। সবাই যেন এখানে মিলিত হয়েছে একই মোহনায়। তবে আমি যদি এখন কথা বলতে চাই যে আসলে আপনি যদি একটু কথা বলতে চাই যে আসলে এখানে যারা আছেন তারা কিন্তু আসলে সবাই শোভাযাত্রা নিয়ে ব্যস্ত। তারপরেও আমরা একটু এখানে একজনের সাথে কথা বলতে চাই যে সবাই কিন্তু ব্যক্তিগত সুখ সমৃদ্ধি থেকে শুরু করে দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এবং এই শোভাযাত্রাকে ঘিরে কিন্তু আপনার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সকাল সেই কাকডাকা ভোর থেকে এই পর্যন্ত কিন্তু তারা নিরলসভাবে নিরাপদ দিতে কাজ করে চলেছেন। তো এই শোভাযাত্রাতে বৈশাখীর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ, এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তবে এই শোভাযাত্রাটি এখন দোয়েল চত্বর হয়ে প্রদক্ষিণ করে এখন টিএসসিতে অবস্থান করার পরে কিছুক্ষণ মধ্যেই এই শোভাযাত্রাটি বৈশাখী শোভাযাত্রা শেষ হবে চারুকলা অনুষদের দিকে। তো এই ছিল বৈশাখী শোভাযাত্রা থেকে আজকের সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বৈশাখী শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এবারের বৈশাখের স্লোগান নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। মাহমুদুল, রংপুরে বৈশাখ আয়োজনের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। করোনা বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে বাঙালি জাতির যে ইতিহাস সংস্কৃতি এই দিনটিতে গিয়ে কিন্তু বাঙালি জাতি কিন্তু নানা উদযাপন কিন্তু করে থাকে। সেই বর্ষবরণে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা স্কুল মাঠে যে বটতলা সেখানে কিন্তু আসলে নানা আয়োজন চলছে। শিশুদের নানা ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। আমরা সেটি দেখছি ছোট ছোট যারা শিশুরা রয়েছে তারা কিন্তু তাদের যে পরিবেশনা এই বটতলা সেটি কিন্তু তারা করছে এবং আমরা রয়েছে রংপুর জেলা স্কুল মাঠে। এখানে কিন্তু আসলে যদি বলে রাখি যে বাঙালি জাতির এই যে ইতিহাস বা ঐতিহ্য আজকে এই যে নতুন সূর্যের আলো জেগে উঠেছে, বাঙালির হাজার বছরের যে আসলে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাণের উচ্ছ্বাস কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে কিন্তু আসলে পুরো দেশের চিত্র। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই নববর্ষে দেশবাসীর চাওয়া খুব সাধারণ। আমরা একটু কথা বলতে চাই যে আমার সাথে রয়েছেন রংপুর জেলা প্রশাসক, রয়েছেন নবাগত জেলা প্রশাসক রুহুল আমিন। আমরা লাইভে যুক্ত রয়েছি যে এই নববর্ষকে ঘিরে কি বার্তা দিতে চান রংপুরবাসীর জন্য? নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের প্রত্যাশা। আমাদের পুরাতন বছরের যত জরা, গ্লানি, দুঃখ, কষ্ট সব কিছু ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে আমরা নতুন বছরে নতুন রূপে শুরু করতে চাই। নতুন বছর হোক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণময়। সৃষ্টিকর্তার কাছে এই আমাদের প্রার্থনা। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আমরা আর একটু যুক্ত হতে চাই যে রংপুর বিভাগীয় কমিশনার রয়েছেন শহীদুল ইসলাম। আমরা একটু অনুভূতি জানতে চাই যে এই যে বাংলা নববর্ষ, বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, এই বর্ষে আসলে কি ধরনের শুভেচ্ছা বিনিময় করতে চান এবং কি বলতে চান? আপনাকে এবং আপনার মাধ্যমে রংপুরবাসী এবং রংপুরের 8টি জেলা তথা দেশবাসীকে জানাই সরকারের পক্ষ থেকে বঙ্গাব্দ 1433-এর আন্তরিক শুভেচ্ছা। সবাইকে নববর্ষ 1433। আজকের দিনে আমরা সবাইকে নিয়ে সবাই মিলেমিশে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলে, এটি আজকের দিনে আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আর একটু যুক্ত হতে চাই যে আমার সাথে রয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, রয়েছেন মাহফুজুর নবী চৌধুরী ডন। এই যে বর্ষবরণ, এটি নানা আয়োজন কিন্তু বাঙালি জাতির হয়ে থাকে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো আয়োজন রয়েছে কিনা এবং এই সিটিবাসীর জন্য কোনো কিছু এই বর্ষবরণে কিছু বলবেন কিনা? আমি সর্বপ্রথম নগরবাসীকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আমাদের নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা আজকে এই বর্ষবরণ অনুষ্ঠান 1433 উদযাপন করছি। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে, জেলা প্রশাসন দেখছেন, তারপরে একটু পরে ঘুড়ি উৎসব হবে, নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই নতুন বছর উদযাপন করছি এবং প্রত্যাশা করছি যে আমাদের এই দীর্ঘদিনের যে বাংলা সংস্কৃতি, এই বাংলা সংস্কৃতি এই নতুন বছরে আরো বেশি সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। এবং সেই সাথে বছরে আমরা প্রত্যাশা রাখতে চাই যে পুরনো সবকিছু মুছে ফেলে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, নতুন উদ্যম নিয়ে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ সকলকে নিয়ে বিনির্মাণ করতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলেই যে রংপুর সিটি কর্পোরেশনের যে সম্মানিত প্রশাসক রয়েছেন এবং বিশেষ করে রংপুর বিভাগীয় কমিশনার
শহীদুল ইসলাম, তিনি কিন্তু আসলে এই বর্ষবরণে যে বার্তা তিনি তারা বলছেন যে বিগত সময়ে সব ধরনের গ্লানি মুছে গিয়ে নতুন উদ্যমে এই বাংলাদেশ রচিত হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজন এবং বিশেষ করে রংপুর সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নানা অনুষ্ঠানমালা রয়েছে। রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠে সেখানে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, পান্তা ইলিশের আয়োজন রয়েছে। বিশেষ করে রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে সেখানে কিন্তু আমরা জানি যে সেখানে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ হবে। সব মিলে বলা যায় যে এই বর্ষবরণটা কিন্তু বাঙালি জাতি কিন্তু অপেক্ষায় থাকে যে দীর্ঘ 1 বছর পরে তাদের যে এই বর্ষবরণ সেটি কিন্তু তারা নানাভাবে উদযাপন করে এবং বর্ষবরণ করে নেয়। তবে প্রেরণা এই ছিল আমার কাছে রংপুর জেলা স্কুল মাঠের বটতলা থেকে বর্ষবরণের খবরাখবর নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে বৈশাখী আয়োজনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও লোক সংস্কৃতিকে তুলে ধরে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1433। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে 7 দিনব্যাপী বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রায় উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আফরিন জুয়েল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের বাংলোয় পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে বৈশাখ উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় পহেলা বৈশাখের আয়োজন কেমন দেখছেন আমাদের জানাবেন। 1432 সালকে বিদায় জানিয়ে 1433 যে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ শুরু হয়েছে। পয়লা বৈশাখকে ঘিরে কিন্তু আজ সকাল থেকে ভোলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমি এখন রয়েছি যে এই শিল্পকলা একাডেমির সামনে। এখানে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যারা দর্শনার্থী রয়েছে তারা এই বিভিন্ন নাচ গান সহ বিভিন্ন প্রোগ্রাম শেষে এখানে কি হাজির হয়েছে। তো এই পয়লা বৈশাখকে ঘিরে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকেও সকাল থেকে পান্তা ইলিশ, যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞা ইলিশ বাদ দিয়ে কিন্তু যে রুই মাছ রয়েছে সেই রুই মাছ সহ বিভিন্ন ভর্তা দিয়ে কিন্তু সকালটা শুরু হয়েছে এবং শহরে বিভিন্ন শোভাযাত্রা হয়েছে। তো আমার সাথে এখন রয়েছেন ভোলা জেলা প্রশাসক। আমি আপনার সাথে জানতে চাইব যে পয়লা বৈশাখকে ঘিরে কোন কোন ধরনের আয়োজন করা হয়েছে এবং আপনার অনুভূতিটা কিরকম। শুভ নববর্ষ। প্রথমে অনুভূতির কথা বলি, খুবই চমৎকার একটি অনুভূতি হয়েছে সকাল থেকে। ভোলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীগণ, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী, আমাদের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী সবাই মিলে আমরা একটা বর্ণাঢ্য আনন্দ বানায় বৈশাখী শোভাযাত্রা করেছি। বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য পালকি ঢেকি সবসহ আমরা এটি করেছি এবং এর পরবর্তীতেই আমরা কিন্তু শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছে এবং এসো হে বৈশাখ গানের মাধ্যমে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে। পাশাপাশি আমাদের সাথে রয়েছিল যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই আমরা বাঙালি যে খাবার, ঐতিহ্যবাহী খাবার আমরা পরিবেশন করেছি। ইলিশ যেহেতু ধরা নিষেধ এবং জাটকা এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই সরকারি নিষেধাজ্ঞা মেনে সকলেই আমাদের এইটার প্রতি সম্মান রেখে আমরা সকলে উৎসাহ উদ্দীপনার সাথে এবং খুশি মনে সকলে আমরা রুই মাছের ভাজি এবং অন্যান্য ভর্তা সহযোগে মরিচ ভর্তা সহকারে পান্তা খেয়েছি আমরা সবাই মিলে। আমাদের অনুভূতিরই চমৎকার। ধন্যবাদ আপনাকে প্রেরণা। যেমনটি বলছিলেন, অর্থাৎ ইলিশ ধরা বন্ধ হলেও কিন্তু বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ সহ বলার বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন ভর্তা সহ সকল কিছু দিয়ে কিন্তু শুরু করেছে বাংলা নববর্ষ। তো এখানে আরেকজন দর্শনার্থী, আমি আপনার সাথে জানতে চাইবো যে এই যে পহেলা বৈশাখকে আপনি কিভাবে নিয়েছেন, সকালটা শুরুটা কিভাবে করেছেন? আসলে পহেলা বৈশাখটা আমার কাছে অনেক রঙিন একটা কিছু। ছোটবেলাতে তো মেলাতে যেতাম, আর এখন বড় হয়েছি, আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। তারপরে এখন বাচ্চাদেরকে নিয়ে মেলা হয়, তারপর পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান হয় যাই বাচ্চারা খুব উপভোগ করে। আর এবারের পহেলা বৈশাখটা আমার কাছে একটু বিশেষ এই জন্য যে আমি তো সঙ্গীত শিল্পী ভোলা জেলা শিল্পকলা একাডেমির, আর আমার মেয়ে এবার শিশু একাডেমিতে ভর্তি হয়েছে নৃত্য বিভাগে। ও
আমি তোমার কাছে জানতে চাইবো তুমি সকালটা শুরু কিভাবে করেছো? ভোরবেলা উঠে বাবার সাথে রঙিন জামা পরে বাবার সাথে এলাম এদিকে, এবং আমার একাডেমি থেকে একটা অনুষ্ঠান করলাম নৃত্যের। প্রেরণা, অর্থাৎ হলো 1433 বাংলা খ্রিস্টাব্দ যে পহেলা বৈশাখ সকালবেলায় কিন্তু ভোলার বিভিন্ন অঙ্গনে কিন্তু নতুন বাংলা বছরকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু সকলে উদ্গ্রীব হয়েছিলেন এবং তারা সকলেই এই নতুন 1433 বাংলা সালকে তারা তাদের মনের মাধুরী মিশিয়ে গ্রহণ করেছেন। এখানে আরো একজন রয়েছে, উনি আসলে যাকে জাদুকর বলা চলে। আজকের এই অনুষ্ঠানে তিনি কিন্তু জাদু প্রদর্শন করেছেন। আচ্ছা, এই যে বাংলা 1433 খ্রিস্টাব্দ প্রথম বছর আপনি জাদু করলেন, আপনার কাছে কিরকম অনুভূতি হইতেছে? আমার কাছে পয়লা বৈশাখটা একটা আনন্দের দিন। 1433 সাল আমার ভোলা জেলা প্রশাসক সাহেব এবং শিল্পকলা একাডেমির কালচার সাহেব সকল মিলে আমরা এখানে গান এবং নাচ নৃত্য, তার সাথে আমাকে জাদু প্রদর্শন করার জন্য ডাকা হয়েছে। আমি জাদু দিয়েছি, বাচ্চারা যথেষ্ট আনন্দ পেয়েছেন। আমি নিয়মিত একজন জাদু শিল্পী। আমি বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন অনুষ্ঠানে জাদু করে থাকি। আমি ভোলার জেলা ছাড়াও বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি। তো আমরা আশা করব যে এই সংস্কৃতিটা যাতে আমরা ধরে রাখতে পারি, কোনো দুঃশাসন বা কোনো সম্যবাদের যাতে আমরা এটার পিছনে পিছিয়ে না যাই, এটি আমাদের একমাত্র ভরসা। আরেকটি বিষয় প্রেরণা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, আমার এখানে কিন্তু একজন ভোলার ঐতিহ্যবাহী একজন শিল্পী রয়েছেন, যিনি চোখে দেখতেন এক সময়, এখন তিনি চোখে দেখেন না। তারপরে তিনি কিন্তু এই পয়লা বৈশাখকে ঘিরে তিনি বাসায় ঘরে থাকতে পারেননি, তিনি ঘর থেকে বের হয়ে এসেছেন এবং তিনি মঞ্চে গানও করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো এখন চোখে দেখতেন না, পয়লা বৈশাখকে ঘিরে আপনি এর মধ্যে কেন চলে আসছেন, অনুভূতিটা কি আপনার? অনুভূতিটা হলো এটাই যে আমরা দীর্ঘদিন আমরা বাঙালির যে ঐতিহ্য পয়লা বৈশাখ, এটা আমরা আজকে প্রায় 40 বছর যাবৎ এখানে আমরা করতেছি। তো এটার প্রতি একটা আলাদা বাঙালিদের যেমন একটা স্বপ্ন আছে যে আমাদের পয়লা বৈশাখ আসলে আমরা এরকম উদযাপন করব। তো সেই উদযাপনটা আমরা প্রতি বছরই করি, এবারও করলাম। তো এটার একটা বিশেষ গুরুত্ব হলো যেটা বাঙালির একটা ঐতিহ্য, সুতরাং এটাকে আমরা বাদ দিয়ে আমাদের কোনো সাংস্কৃতিক মানে চিন্তা করতে পারি না আমরা। এই অর্থাৎ হলো বাঙালির ঐতিহ্যকে বাদ দিয়ে কোনো প্রকার বাঙালির সংস্কৃতিকে চিন্তা করা যায় না, এমনটাই কিন্তু বলা হয়েছে প্রেরণা। তো এই ছিল ভোলা থেকে আমার বাংলা নববর্ষ নিয়ে সর্বশেষ খবর। প্রেরণা, লিটন, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে বৈশাখী আয়োজনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লিটন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে উপলক্ষে আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল 8টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। টাঙ্গাইল পৌঁছে প্রথমে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি পাইলটিং কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর 12:15টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউসুফ আলীর রিপোর্টে। নির্বাচনকালীন অঙ্গীকার পূরণ করতে দেশের প্রান্তিক কৃষকের হাতে ফার্মার্স কার্ড তুলে দিতে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক চাষিদের হাতে কার্ড তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি কার্ড বিতরণের মধ্য দিয়ে বর্তমান সরকারের আরেকটি নির্বাচনী অঙ্গীকার পূরণ হতে যাচ্ছে বলে মনে করেন স্থানীয় বিএনপি নেতা ও কৃষকরা। বিএনপি যতবার এই দেশের ক্ষমতায় এসেছে, যে সমস্ত ওয়াদা করে এই দেশের ক্ষমতায় বারবার এসেছে, বিএনপি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে না। আমরা টাঙ্গাইলবাসী আজকে অনেক অনেক আনন্দিত। আজকে নববর্ষে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার অঙ্গীকার রেখেছে। আজকে আমাদের কৃষকদের দাবি, দীর্ঘদিনের দাবি ছিল এবং সেই দাবিটা রক্ষা করার জন্য আজকে কার্ড উদ্বোধন করবে। আমরা কৃষি কার্ড পাইলে আমাদের খুব উপকার হবে। মাননীয় তারেক রহমান সাহেব
নির্বাচনের আগে কথা দিয়েছিলেন, তার কথা রাখার জন্য সে কৃষি কার্ড প্রদান করেছেন। কৃষি কার্ডের মধ্যে দিয়ে বাংলাদেশে কৃষি কার্ডের চাকা সচল হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, নির্বাচনী অঙ্গীকার কৃষি কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের সাথে তৃণমূল পর্যায়ের কৃষকদের সেতুবন্ধন রচিত হবে। কৃষি নির্ভর বাংলাদেশে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রচলন করতে যাচ্ছি। কৃষিকাজের সাথে সম্পৃক্ত কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ ওনাদের কৃষি উপকরণ, সার, বীজ, সেচ, কীটনাশক কিংবা কৃষক যন্ত্রপাতি সেগুলো যেন ওনারা সুলভ মূল্যে পান, ন্যায্য মূল্যে পান, সেটি নিশ্চিত করা হবে। এর সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে ব্যাংকিং সুবিধা, যেন স্বল্প সুদে ঋণের ব্যবস্থা হয়। রয়েছে কৃষি বীমা, যার মাধ্যমে ওনারা ফসল উৎপাদিত যদি হয় সেটি নষ্ট হলে যেন কৃষি বীমার অধীনে সুযোগ সুবিধা পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে দেশের মানুষকে একাধিক ওয়াদা দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর একের পর এক ওয়াদা পূরণ করতে যাচ্ছেন। আজ পূরণ হতে যাচ্ছে টাঙ্গাইলের কৃষকদের দীর্ঘ প্রত্যাশিত ফার্মার্স কার্ড। এই কার্ড বিতরণের মধ্য দিয়ে দেশের কৃষির চাকা সচল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে ইউসুফ আলী, মাই টিভি। আজ প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। প্রেরণা, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে আপনাকে এবং মাই টিভির দর্শকদেরকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী অঙ্গীকার ছিল প্রান্তিক কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার এবং সেই কার্ডের মাধ্যমে কৃষকদেরকে সম্মানী দেওয়ার, যাতে করে কৃষি নির্ভর বাংলাদেশের কৃষির চাকাকে গতিশীল করতে যাতে সহায়ক হয়, সেজন্য তিনি কৃষি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিলেন। আজকে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 22,065 জন কৃষকের হাতে তিনি কৃষক কার্ড তুলে দিবেন। এই কৃষকের মধ্যে কিন্তু পুরুষ এবং নারীও রয়েছে, অর্থাৎ যারা কৃষি কাজ করে তারা এই কার্ড পাবে। আজকে এই স্টেডিয়ামে 1,500 কৃষকের হাতে তিনি কার্ড তুলে দিবেন আনুষ্ঠানিকভাবে, এবং এটি পূরণের মধ্য দিয়ে বিএনপি যে নির্বাচনী অঙ্গীকার ছিল অন্যতম আরেকটি অঙ্গীকার, সেই কৃষি কার্ড, সেটি পূরণ হতে যাচ্ছে। আপনি জানেন যে এটি 11টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা, বগুড়ার শিবগঞ্জ উপজেলা, পঞ্চগড়ের বোদা উপজেলা এবং সদর উপজেলা, তারপর আরো বেশ কিছু উপজেলা রয়েছে যেগুলোতে জামালপুরের ইসলামপুর এবং ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ উপজেলা, মৌলভীবাজারের জুরি উপজেলা, কুমিল্লার সদর আদর্শ উপজেলা, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এবং টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলা। এই 11টি উপজেলায় আজকে কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। আরও একটি উপজেলা রয়েছে কুমিল্লায়, সেটি যেহেতু আজকে অর্থাৎ কুমিল্লার যে আসনটিতে কৃষি কার্ড বিতরণের কথা ছিল সেটি আজকে বাদ থাকছে, কারণ কৃষিমন্ত্রী আমিনুর রশিদ উপস্থিত থেকে সেখানে কৃষি কার্ড বিতরণ করবে, যে কারণে এটি আজকে স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে কৃষি কার্ড বিতরণ করা হবে। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কৃষিমন্ত্রী টাঙ্গাইলে রয়েছেন এবং সে কারণে তিনি পরবর্তীতে কুমিল্লাতে তিনি কৃষি কার্ড বিতরণ করবেন। এবং আজকে এই কৃষি কার্ড বিতরণের মধ্যে এটি কিন্তু প্রি পাইলটিং প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে 22,000 কৃষকের হাতে আজকে কার্ড তুলে দেওয়া হবে। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে এসে উপস্থিত হবেন। যদিও তারেক রহমানের কর্মসূচি ছিল প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন, তারপর মেলা উদ্বোধন করে তিনি টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষি কার্ড বিতরণ শুরু করবেন, কিন্তু তার প্রোগ্রামের খানিকটা পরিবর্তন করা হয়েছে। প্রথমেই তিনি টাঙ্গাইল স্টেডিয়ামে প্রবেশ করবেন এবং সেখানে প্রবেশ করে 15 জন কৃষকের হাতে কার্ড তুলে দিবেন এবং এখানে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তারপর তিনি পাশেই কৃষি মেলার উদ্বোধন করবেন। এরপর সার্কিট হাউসে গিয়ে জোহরের নামাজের বিরতি এবং দুপুরে খাওয়ার পর তিনি বিকেলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। প্রেরণা, টাঙ্গাইল স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে তথ্য। প্রেরণা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন আমাদের সহকর্মী ইউসুফ, সেখান থেকে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে গ্রাম বাংলার খবর।
সহ সকল মাছ নিধনের মহোৎসব চলছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। অসাধু জেলে, আড়তদার ও খুচরা বিক্রেতা কেউ মানছেন না সরকারের বেঁধে দেওয়া কোনো নিয়ম। কোথাও প্রশাসনের কোনো অভিযান চোখে না পড়লেও মৎস্য বিভাগ বলছেন নেওয়া হবে ব্যবস্থা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। মার্চ এপ্রিল এই 2 মাস ভোলার মেঘনা তেঁতুলিয়ার প্রায় 190 কিলোমিটার এলাকায় মাছ শিকার ও আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু মৎস্য বিভাগের সেই নির্দেশনা মানছেন না অনেক জেলে। নদী, মাছের ঘাট, এমনকি ভোলার বাজারেও চলছে দেদারসে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি। কোথাও নেই আইন বাস্তবায়নের দৃশ্যমান কোনো চিত্র। নামছি, নামিয়ে 2টা ইলিশ মাছটা পাইলে আল্লাহ যদি দেয় তাহলে কোনো রকম বেঁচে কিনা খাই। ফেটের দেয় যে লোক আমাকে খুব রিক্স নদী যেতেছে, আমরা হেরা হেগোছিল এটা 10টা পায় স্যার, আমরা এই যে কিনা বড় 17 নিয়ে খুব রিক্সে বেচছে জীবন কথায় আছি। আর আমার কিস্তি কুস্তি আছে, এগুলা বন্ধ হয় নাই, সরকার কোনো চাল ডাল কিছু দেয় নাই, এই জন্য কি নদীতে নাই আমরা মাছ ধরি। এই যে অভিযান দিয়েছে, অভিযানের কোনো সরকার থেকে চাল ডাল ভাই নেই, কিছু নেই। আমরা এই অভিযান মানিয়া 15-20 দিন আমরা ওসা ছিলাম, বইটা ছিলাম, বুঝলেন। আমরা পানির ভাসমান জেলে, এই প্যারের অভাবে অন্য দিতে পারিছি, আর দিয়ে জীবনে কুলায় না। জেলেদের দাবি সরকারি নিয়ম মেনে মাছ ধরা বন্ধ রাখলেও প্রতিশ্রুত সহায়তা এখনো মেলেনি। এর সঙ্গে রয়েছে এনজিওর কিস্তির চাপ। জীবিকার তাগিদে নদীতে নামতে হচ্ছে তাদের। এখন পেটের খিদা না মানতে পারিয়া পেটের খিদার কারণে আমরা নদীতে নামছি, এখন আমরা মাছ ধরতে নামছি। হ্যাঁ পাই না যে এই মনে করেন কত মাস হইতে মনে বই রয়েছি যে এই নদীতে নামছে, এই মনে এখন মনে করেন এই মাই ফলে বাইতে আছি, 3 মাই ফল আমার এই লই আমি বাইছি এই খাই। আমাকে খাওয়ানোর কোনো ই নেই, বুঝছেন, মানে আমরা জানলা পাইলে আমরা সংসার চালাইতে পারবো না। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের 90,200 জেলেদের জন্য আমাদের মাসে 40 কেজি হারে 160 কেজি করে চাল আসছে। তারপরে যদি কোনো জেলে যদি না পেয়ে থাকে তাহলে আমরা তাদের চাল পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা লিখব। তাই দ্রুত নিবন্ধিত ও অনিবন্ধিত সব জেলেকে সহায়তার আওতায় আনার দাবি মৎস্যজীবীদের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত 11টার দিকে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ সময় নিহত শামীম রেজার আরও 2 ভাই উপস্থিত ছিলেন। মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফতাদারকে প্রধান আসামি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল রহমান বলেন, শামীম রেজা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে হামিদপুর ইউনিয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের অপারেটর কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় কৃষকদের উদ্যোগে গতকাল সুলতানপুর গ্রামে এর আয়োজন করা হয়। দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার সহ অনাবাদী প্রায় 25 একর জমিতে সেচের ব্যবস্থা করে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সিলেটের গোয়েনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এ অঞ্চলের মানুষ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে স্বল্প ব্যয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির জন্য খুব শিগগিরই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে গোয়েনঘাটকে একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করা হবে। আমরা একটা ট্রেনিং সেন্টার খুঁজতেছি, যাতে আমাদের এই এলাকার শ্রমিকদেরকে আমরা যদি প্রত্যেকে ট্রেনিং এর ব্যবস্থা, বিদেশ যাওয়ার জন্য যাতে প্রশিক্ষণ দেওয়া যায়। গাজীপুরে সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধের পাশাপাশি নিজের উপর হামলার বিচারের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার। নগরীর গাছা কলেজ প্রাঙ্গণে ভুক্তভোগী তার লিখিত বক্তব্যে বলেন, মাদক ও মাদক কারবারিদের সহায়তা না করার কারণে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও প্রাণনাশের হুমকি প্রদান করে সন্ত্রাসীরা চলে যায়। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এ সকল সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পারিবারিক বিরোধের জেলে ভাতিজা মোস্তাফিজুর রহমান মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দুই চাচা। মাওনা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলহাজ ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন, মিলন ডাকাতিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আদালত, পিবিআই ও পুলিশের মাধ্যমে তাদের হয়রানি করছে। তিনি আরও জানান, একাধিকবার হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপর চাচা হাজী নুরুজ্জামান সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিলনের বিচার দাবি করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুর গ্রামে সুফিয়া খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুফিয়া খাতুন এই গ্রামের খেদের আলীর স্ত্রী। পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহ ঝুলিয়ে রাখে। মরদেহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, রক্তাক্ত অবস্থায় আলামত পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা বদল হওয়ার অনুষ্ঠিত হলো হীরা 2 ধানের মেগা মাঠ দিবস। উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুসপুর গ্রামের বলদার হাওরে কৃষক ফারুক পাঠানোর জমিতে এই মেগা মাঠ দিবসের আয়োজন করে সুপ্রিম শেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাক পাঠান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জাহাঙ্গীর আলম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কৃষিতে আধুনিক জাতের ব্যবহার বাড়ালে উৎপাদন আরও বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।